আজকে একাদশ শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্যের উদ্ভব থেকে উৎপত্তি থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো করে তোমরা দেখো তাহলে রোমান সাম্রাজ্যের স্থাপনা থেকে শুরু করে পতন পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝে নেবে। এই যে রোমান সাম্রাজ্য ইতালির রোমে প্রতিষ্ঠিত হলেও এটা কিন্তু সেই ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা কিন্তু ইউরোপ, এশিয়া, আফ্রিকার কিছু কিছু দেশ জুড়ে কিন্তু এর বিস্তার ঘটেছিল। ইতিহাসের নিয়মে আমরা জানি কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়, সেই রকম রোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলেও অনেকদিন এই সাম্রাজ্য চললেও একটা সময় এই সাম্রাজ্য কিন্তু পতন ঘটেছিল। তো সেই উৎপত্তি থেকে লাস্ট পর্যন্ত আমরা আলোচনা করব কয়েকটি ভিডিওর মাধ্যমে। তো এই যে রোমান সাম্রাজ্য, এই সাম্রাজ্য কথাটি যদি আমরা বলি বাংলা শব্দ সাম্রাজ্যের ইংরেজি প্রতিশব্দ কি না এম্পায়ার। এই এম্পায়ার শব্দটির মূল উৎস হলো যে ল্যাটিন শব্দ, সেই ল্যাটিন শব্দ হচ্ছে ইম্পেরিয়াম। এই ইম্পেরিয়াম থেকে কিন্তু এই সাম্রাজ্য কথাটি এসছে। ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে কিন্তু এই সাম্রাজ্য কথাটি এসছে, যাকে ইংরেজিতে আমরা বলি কি এম্পায়ার। এই ইম্পেরিয়াম কথার অর্থ হলো ক্ষমতা, কৃতিত্ব, আদেশ দেওয়া। মানে যেই এলাকাটা একজন ব্যক্তি বা একজন রাজার অধীনস্থ থাকবে সেই এলাকাটাতে কী হবে না হচ্ছে সেই রাজার ক্ষমতা বা কর্তৃত্ব বা তার সমস্ত কিছু নিয়মকানুন তার অধীনস্থ কিন্তু থাকবে। সেই রকম রোমান এম্পায়ার কিন্তু রোমান সাম্রাজ্য কিন্তু সাম্রাজ্যে একজন রাজা বা তার যার দ্বারা পরিচালিত তার ক্ষমতা বা কৃতিত্ব আদেশ ওই এলাকাটার মধ্যে চলতো। এই সাম্রাজ্য রোম নগরের প্রতিষ্ঠা থেকে শুরু করে পতন পর্যন্ত আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে কি রোম নগরের যে প্রতিষ্ঠা করেছিল হচ্ছে কি রোমুলাস। কত সালে না 753 খ্রিস্টাব্দে না, যীশু খ্রিস্টের জন্মের 753 বছর আগে 753 খ্রিস্টপূর্বাব্দে এই রোম নগরের কিন্তু প্রতিষ্ঠাতা হয়েছিল। তো এই নগরে প্রতিষ্ঠা করেছিল রোমুলাস। তো প্রাচীন উপকথা অনুযায়ী যে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, রোমুলাস কীভাবে রোমনগর প্রতিষ্ঠা করেছিল তার কিন্তু আমরা আলোচনা করব। প্রাচীন উপকথা অনুযায়ী রোমুলাস আর রোমাস ছিল কি দুই ভাই। তো এই যে রোমুলাস বা রোমাস ছিল দুই ভাই, তাদের মা রিয়া সিলভিয়া ছিলেন আলবা লাঙ্গার রাজা অ্যামেলিয়াসের বংশধর। তার দুই ভাই যাতে ভবিষ্যতে সিংহাসনের দাবিদার না হতে পারে সেই জন্য জন্মের পর এই যে দুই ভাইকে তারা কী করেছিল, তার মাতা টাইবার নদীতে কী করেছিল ভাসিয়ে দেয় এবং দৈবক্রমে একটি স্ত্রী নেগড়ে তাদের কি হয় খুঁজে পায় এবং ওই নেগড়ের কাছেই মায়ের দুধের স্বাদ পায়। তারা এক মেষপালক তাদেরকে নিজের কাছে রেখে বড় হয়ে রোমুলাস ও রোমাস সিদ্ধান্ত নেন যে স্থানে নেগড়িমা তাদের সন্ধান পেয়েছিল ঠিক সেখানেই তারা একটা নগর প্রতিষ্ঠা করবেন এবং নগরে জায়গা নির্ধারণ করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কিন্তু পরস্পর একটা বিবাদে জড়িয়ে পড়ে এবং সেই যে বিবাদে জড়িয়ে পড়ে তারপর কিন্তু রোমাসকে কিন্তু হত্যা করে এবং রোমুলাস তার নিজের নাম অনুসারে রোমনগর প্রতিষ্ঠা করে। তাই এই যে রোম নগর প্রতিষ্ঠা করলো এটা কিন্তু রাজতান্ত্রিক একজন রাজা। তাহলে এরপর থেকে রোমুলাস থেকে শাসন কার্য শুরুটা করবে সেটা হচ্ছে কি সাংস্কৃতিক রাজতান্ত্রিক, মানে একজন রাজার অধীনে তার শাসন কার্যটা কী হবে পরিচালনা হবে। এইভাবে কিন্তু রোম নগরে প্রতিষ্ঠাতা হয়। রোমুলাস সিংহাসনে বসে রোমুলাস পরিচালনা করে। রোমুলাসের পর মোট প্রায় 7 জন রাজা কিন্তু রোমে শাসন করেছিল। সেই 7 জন রাজা কে ছিল? রোমুলাসের পরে আসে কে নুমা পম্পিলিয়াস, তারপরে আসেন হচ্ছে টুলাস হোস্টেলিয়াস, তারপরে আসে আনকাস মার্সিয়াস, তারপরে আসে হচ্ছে লুসিয়াস টারকুইনাস প্রিসিকাস। এই যে লুসিয়াস টারকুইনাস প্রিসিকাস কিন্তু হচ্ছে আনকাস মার্সিয়াসের কোনো সন্তান ছিলেন না। তিনি এই যে লুসিয়ান টারকুইনাস প্রিসিকাস এই আনকাস মার্সিয়াসের সন্তান ছিলেন না। আনকাস মার্সিয়াসের মৃত্যুর পর কিন্তু পরে তিনি হচ্ছে এই যে লুসিয়াস টারকুইনাস প্রিসিকাস তিনি হচ্ছে ভাগ্যের সন্ধানে বা কাজের সন্ধানে কিন্তু রোমে আসে কিন্তু সুকৌশলে কিন্তু রোমের সিংহাসন তিনি দখল করে নেন এবং রাজা হয়ে যান। এরপরে সিংহাসনে বসেন সার্ভিয়াস টুলিয়াস,
তারপরে আসে লুসিয়াস টারকুইনাস সুপারবাস। এই যে লুসিয়াস টারকুইনাস সুপারবাস ছিলেন এ খুব অত্যাচারী শাসক ছিলেন, বিভিন্ন অহেতুক নানা কারণে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তো, এবং তার যে পুত্র ছিল সেক্সটাস, তিনিও কিন্তু খুব অত্যাচারী ব্যভিচারী ছিল। রাজপুত্র হিসাবে যেহেতু রাজার সন্তান, ক্ষমতার কিন্তু অনেক অপব্যবহার করেছিলেন। তিনি কী করেছিলেন, লুক্রেসিয়াস নামে এক সম্ভ্রান্ত মানে একজন উচ্চমানের বা উচ্চ সম্মানজনক পরিবারের এক রোমান মহিলাকে প্রকাশ্যে ধর্ষণ করেন। এই ঘটনা রোমানদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার করে, এবং তারা রোমের জনগণরা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু একটা বিদ্রোহ করে, এবং রোমান সুপারবাসের পরিবারকে কিন্তু আক্রমণ করে, এবং গণরোষে পড়ে এই সুপারবাস তার পরিবারের সমস্ত সদস্য রোম থেকে বিতাড়িত হয়। কিছুদিনের মধ্যেই সেক্সটাস গ্যাবি অঞ্চলে এক অজ্ঞাত আততায়ীর হাতে কিন্তু নিহত হন। এই ঘটনার পরে কিন্তু রোমান যুগের রাজতন্ত্রের কিন্তু একটা অবস্থান ঘটে। সেটা কত খ্রিস্টপূর্বাব্দে? 509 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এই যে রোমুলাস থেকে লুসিয়াস টারকুইনাস সুপারবাস, এটা কিন্তু যে 753 থেকে 509, এটা একটা রাজতন্ত্র পরিচালিত হয়েছিল। এই 753 থেকে এই 509, এই পুরো সময়টা একটা রাজতন্ত্র পরিচালিত হয়েছিল রোমে। এবার যেহেতু জনগণ বিদ্রোহ করে, তাদেরকে সিংহাসনচ্যুত করে, তাহলে এবার এরপরে রাজতন্ত্র পতন ঘটে, প্রজাতন্ত্র শুরু হয়। প্রজাতন্ত্র যখন হয়, সেখানে কোনো রাজা থাকবে না, সেখানে কিন্তু যাকে জনগণ মিলে নিযুক্ত করবে সেই কিন্তু রোমের শাসন কার্য পরিচালনা করবে। তাহলে এখানে কী বলা আছে, 509 খ্রিস্টপূর্বাব্দে পর রাজতন্ত্রের অবসান হয় এবং প্রজাতন্ত্রের সূচনা হয়। তোমরা এই সিকোয়েন্সগুলো পরপর নোট ডাউন করে নিতে পারো। এরপরে এই যে প্রজাতন্ত্র শুরু হলো, এই শাসন ব্যবস্থা কেমন ছিল, বা ধর্ম ব্যবস্থা কেমন ছিল, বা অর্থনীতি কেমন ছিল, সেগুলো আমরা পরে আলোচনা করব। এই যে রাজার ক্ষমতা, এবার শাসন ব্যবস্থা অনুযায়ী দুটো ভাগ হয়ে যায়, মানে দুটো কমিটি বা গঠন তৈরি করা হয়। একটা সেনেট, একটা কমিসিয়া কিউরিয়েটে। সেনেট রোমের আইনসভা, বাকি কমিসিয়া কিউরিয়েটা বাকি যে সমস্ত বিভাগগুলোকে লক্ষ্য করতো। প্রাচীন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো, সে রাজতান্ত্রিক না, এখানে ভুল লেখা হয়েছে একটু, কারেকশন করে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু নিয়ন্ত্রণ করতো সেনেট। আর পারিবারিক যে সমস্যা হতো তার সমাধান করতে পারিবারিক প্রধান বা প্যাটার ফ্যামিলিয়াস। উদ্বৃত্ত অর্থ, এখানে যে সময় প্রয়োজন থেকে যে পরিমাণ অর্থ বাড়তো, সেটা কোয়েস্টার নামক কোষাধ্যক্ষের নজরদারিতে অ্যারোরিয়াম নামক কোষাগারে রাখা হতো। আর অশ্বারোহী সেনাপতিদের বলা হতো ট্রাইবুনাস মিলিটাস বা ট্রাইবুনাস সেলেরাম। এটা শাসন ব্যবস্থা কীভাবে পরিচালনা হতো প্রজাতান্ত্রিক যুগে কিন্তু। তারপরে আসছি সমাজ ব্যবস্থা। সমাজে কিন্তু ছিল মাতৃতান্ত্রিক নয়, পিতৃতান্ত্রিক, মানে ছেলেদের প্রাধান্য বেশি থাকতো, এবং তাদের সমাজ ব্যবস্থা কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল। একটা প্যাট্রিসিয়ান আর একটা প্লেবিয়ান। এখানে প্রশ্ন আছে, প্যাট্রিসিয়ান বলতে কাদের বোঝায়? অভিজাত শ্রেণী। প্লেবিয়ান বলতে কাদের বোঝায়? না, সাধারণ মানুষদের। আর রোমের অর্থনীতির মূল ভিত্তি কিন্তু কৃষি, পশুপালন, শিল্প, ব্যবসা বাণিজ্য, মানে যে বিনিময় প্রথা, পশুদের মাধ্যমে বিভিন্ন জিনিস কেনা হতো, বিনিময় প্রথা। কিন্তু এখানেও বলা যায় যে রোমের শাসন ব্যবস্থার একটা মূল ভিত্তি ছিল কিন্তু দাস প্রথা, এবং এটা সমাজ ব্যবস্থা চলতো এইভাবে, শাসন ব্যবস্থা বা অর্থনীতি এইভাবে। এবং ধর্ম কী ছিল সেই সময়? কিন্তু বিভিন্ন বাড়ি ও জমি রক্ষাকর্তা হিসেবে লারেস দেবদেবী পূজা করা হতো। শস্যাগারের রক্ষাকর্তা পেনেটেস। অগ্নি ও চুল্লির দেবী ভেস্তা। আকাশ ও বৃষ্টির দেবতা ছিল জুপিটার। তখনও কিন্তু ধর্মের বিশ্বাস ছিল, মানুষ বিভিন্ন রকম আকাশ বা বৃষ্টি বা গাছ, এদেরকে কিন্তু দেবদেবী জ্ঞানে বিভিন্ন নামে পুজো অর্চনা করত। এই যে রাজতন্ত্রের অবসান করলো, প্রজাতন্ত্র শুরু হলো, এই যে প্রজাতন্ত্র ব্যবস্থাটা কাদের হাতে অর্পিত হলো? জনগণের দ্বারা কী হয়েছে, দুজন ম্যাজিস্ট্রেটকে নির্বাচিত করে দিল 1 বছরের জন্য, যে ম্যাজিস্ট্রেটকে কী বলা হতো? কনসাল বলা হতো। প্রথম কনসাল হয়েছিলেন লুসিয়ান জুনিয়াস ব্রুটাস এবং লুসিয়ান টারকুইনাস কোলোটিনাস। কনসালরা কিন্তু 1 বছরের জন্য নিযুক্ত হতেন। এই যখন কনসালরা শাসন কার্য পরিচালনা করতো, তখন কিন্তু রোমের শাসন ব্যবস্থায় কিন্তু অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়। যেমন প্যাট্রিসিয়ান আর প্লেবিয়ান, এদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়। বিভিন্ন বিষয়, বিভিন্ন মতামত, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অভিজাত শ্রেণী আর সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিবাদ করে। যেহেতু রোমে একটা নির্দিষ্ট কোনো আইন বিধান ছিল না, সেই জন্য প্রায়শই প্যাট্রিসিয়ান আর প্লেবিয়ানের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লেগেই থাকতো। পরবর্তীকালে কিন্তু একটা বিভিন্ন দ্বাদশ বিধান নামে একটি আইন সংবিধান রচিত হয়। এটাই বলা হয় প্রজাতান্ত্রিক সাম্রাজ্যে রোমের এটা প্রথম লিখিত আইন সংবিধান। এরপর কী হয়, শাসন ব্যবস্থা যে চলছিল রোমে প্রজাতান্ত্রিক যুগে, মানে যখন রাজতন্ত্রের অবসান ঘটে, তারপর প্রজাতন্ত্র শুরু হলো জনগণের দ্বারা, তখন কিন্তু শাসন ব্যবস্থা একটা মিশ্র অবস্থা লক্ষ্য করা যায়। মানে কী কম বলা যায়, ম্যাজিস্ট্রেট যারা ছিল, যারা শাসন কার্য পরিচালনা করতো, প্রায় রাজতন্ত্রের মতো। আর সেনেটের সদস্যরা থাকতো অভিজাত শ্রেণী মানুষরা। আর জনসাধারণের যে একটা পরিষদ বা কমিটি ছিল, তার সাধারণ মানুষ থাকতো। এই জন্য বিভিন্ন শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা মিশ্র শাসন ব্যবস্থা কিন্তু লক্ষ্য করা যায়। আর এই সময় কিন্তু
দুটো রোম ও কার্থেজের মধ্যে পিউনিক যুদ্ধ হয়েছিল, আর তারপরে একটা যুদ্ধে জড়িয়ে পড়ে রোম আর ম্যাসিডনের মধ্যে যুদ্ধ। কিন্তু এই রোম আর ম্যাসিডনের যুদ্ধ, চতুর্থ রোম ম্যাসিডনের যুদ্ধে কিন্তু রোমেরা মানে জয়লাভ করে। ফলে তাদের হচ্ছে সাম্রাজ্য কিন্তু ইউরোপ মহাদেশ ছাড়িয়ে এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে কিন্তু এই সাম্রাজ্য ছড়িয়ে পড়ে। এরপরে এরপরে যখন সাম্রাজ্য বিস্তার ঘটল, আবার ঘুরে কিন্তু পুনরায় এই প্রজাতন্ত্র থেকে কিন্তু রাজতন্ত্রের দিকে আবার রোমান সাম্রাজ্য রাজতন্ত্রের দিকে ফিরে আসে। এই সময় যখন সাম্রাজ্যে গৃহযুদ্ধ বা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েছিল, তখন কিন্তু তাদের সেনাবাহিনীর মধ্যে 3 জন সামরিক নেতার আবির্ভাব ঘটে। সেই সামরিক নেতার মধ্যে ছিল হচ্ছে কি লিসিনিয়াস, মার্কাস, ক্রাসাস ও জুলিয়াস সিজার। এই যে 3 জন সামরিক নেতার যে আবির্ভাব ঘটে, এর দ্বারা যে শাসন কার্য যে চালু হয়, একে বলা হচ্ছে ত্রয়ী শাসন বলে চালু হয়। কারণ এই 3 জন সামরিক নেতার দ্বারা কিন্তু চালিত হবে বলে রোমের হচ্ছে ঠিক হয়। কিন্তু যখন এই 3 জন যখন শাসন কার্য পরিচালনা করছিল, 3 জনের মধ্যে কিন্তু একটা মতভেদ দেখা যায়। খ্রিস্টপূর্ব 53 অব্দে কিন্তু কাসাস মারা যান। তাহলে মার্কাস আর জুলিয়াস সিজার থাকে। এদের মধ্যে একটা ক্ষমতা দখলের কিন্তু একটা লড়াই শুরু হয়। এই যে লড়াই শুরু হয়, এরপরে কিন্তু জুলিয়াস সিজার কিন্তু তাদেরকে, এরপরে পম্পেই বলে একজন শাসনকর্তা ছিল, তার সঙ্গে তার যুদ্ধ হয়, ক্ষমতা লড়াইয়ের একটা যুদ্ধ হয়। তারপরে তাকে পরাজিত করে জুলিয়াস সিজার কিন্তু এই যে রোমের কিন্তু শাসনভার নেয়। কিন্তু এই জুলিয়াস সিজার শাসনভার নেওয়ার পরেও কিন্তু খ্রিস্টপূর্ব 44 অব্দে জুলিয়াস সিজারকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের কিন্তু নেতৃত্ব দেন, মানে হত্যাকাণ্ড এরা করে না, আততায়ীর হাতে বা অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে কিন্তু জুলিয়াস সিজার হত্যা হয়। এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন কিন্তু মার্কাস জুনিয়াস ব্রুটাস ও গায়াস ক্যাসিয়াস লঙ্গিনাস। এই যখন জুলিয়াস সিজার মারা যায়, তারপরে কিন্তু আবির্ভূত হয় কিন্তু এই যে অগাস্টাস সিজার কিন্তু জুলিয়াস সিজার পর সিংহাসনে বসেন। অগাস্টাস সিজারের নাম নয়, অগাস্টাস সিজার একটা উপাধি। তারপরে এসেছিল কি অক্টাভিয়ান কিন্তু অগাস্টাস সিজারের নাম নিয়ে কিন্তু সিংহাসনে বসেন। এরপর অগাস্টাস সিজার পর সিংহাসনে বসেন টাইবেরিয়াস, তারপরে হচ্ছে ক্যালিগুলা, তারপরে ক্লডিয়াস, তারপরে লাস্টে আছে, এটা দেখা যাচ্ছে না, তার লাস্টে আছে কি নিরো। এই যে এর মধ্যে কিন্তু ক্যালিগুলো কিন্তু উন্মাদ রাজা বা পাগল রাজা হিসাবে, তার কর্মকাণ্ড দেখে সবাই তাকে উন্মাদ রাজা হিসাবেও কিন্তু অনেকে অভিহিত করেছিলেন। এইভাবে আমরা প্রথম থেকে নিরো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারলাম। পরের ভিডিওতে আমরা নিরোর পরের যে শাসন ব্যবস্থা রোমে বা পতন পর্যন্ত কীভাবে রোমান সাম্রাজ্যের পতন ঘটে, সেগুলো কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আলোচনা করব। আর যারা চাও যদি এগুলোকে ভিডিওটাকে কিন্তু পুনরায় পজ করে জিনিসগুলো তুলে নেবে, তাহলে রোমান সাম্রাজ্য কীভাবে পরপর ধাপে ধাপে এগিয়েছিল, প্রথমে রাজতন্ত্র, প্রজাতন্ত্র, পুনরায় যে তারা রাজতন্ত্রের দিকে ফিরে আসে এবং সে অবশেষে রোমান সাম্রাজ্য 2 ভাগে ভাগ হয়ে যায় যে পতন, সেগুলো কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরে যাবে।